ওকে, ওয়েলকাম টু সামিটস কোচিং ফর ম্যাথামেটিক্স। আজকে আমাদের হচ্ছে সেকেন্ড সেশন এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য। তো আজকে আমরা ঠিক করেছি আজকে আমরা কমপ্লেক্স নাম্বারটা পড়াবো, তাই তো? কমপ্লেক্স নাম্বারটা আমাদের টার্গেট হচ্ছে আমরা 3 দিনে শেষ করব। তো আজকে মূলত থাকবে অ্যামপ্লিটিউড, তারপরে মডুলাস, ওই সংক্রান্ত জিনিস, ডি মোভিটস থিওরেম, nth রুট অফ ইউনিটি, এই সমস্ত সংক্রান্ত বিষয় আজকে থাকবে। কালকে আমরা বাকি লগারিদম, তারপরে সাইন ফাংশন, সাইন কোসাইন, কোসাইন ফাংশন হ্যাঁ এই যেগুলো। যা আছে বাকি সমস্ত কিছু আমরা কালকে থিওরি পার্টটা শেষ করে দেবো। পরশু দিন আমরা কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, তারপরে 3 দিনে আমাদের এটা, পরশু দিন মানে থার্ড ডে যেটা হবে মানে আমাদের যেদিন আমাদের ক্লাস থাকে, ক্লাস থাকে, রবি হ্যাঁ। মঙ্গল বৃহস্পতিবার। হুম হুম। তো আজকে আমাদের কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা স্টার্ট করছি। Okay, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। হুম। ওকে, তো আজকে আমাদের সেকেন্ড লেসন কমপ্লেক্স নাম্বার। আমি সমীর স্যার, আমার সঙ্গে আছে সায়ন্তন স্যার। এইটা হচ্ছে আমাদের সায়ন্তন স্যার। চলো। আমরা চেষ্টা করছি কমপ্লেক্স নাম্বারটা 3 দিনে শেষ করার। প্রথম 2 দিন হুম, থিওরম বেস থাকবে, আর লাস্ট দিন কিছু প্রবলেম সলভ করবো আমরা, যেগুলো ইয়ার মনে করছি। একদম। তো প্রথমে আমরা শুরু করব যে কমপ্লেক্স নাম্বারটা কেন আসলো। হুম। তো শুরুর দিকে যখন রিয়েল নাম্বার চলে এসছে, রিয়েল নাম্বার যখন চলে এসছে তখন একটা সমস্যা দেখা দিল, যেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েশন বা এই টাইপের আরো কিছু ইকুয়েশন আছে যাদের কোনো রিয়েল সলিউশন নেই, নো রিয়েল সলিউশন। এটা হচ্ছিল প্রথম সমস্যা। তো এই যে সলিউশন নেই, তো এটা একটা সমস্যা। এটার একটা নাম হচ্ছে যে আর ইজ নট, মানে এটা আর এর তো কোনো একটা মানে কি ঘাটতি আছে। তো এই হুম। ঘাটতিটাকে বলা হয় আর ইজ নট অ্যালজেব্রিক্যালি ক্লোজড। অ্যালজেব্রিক্যালি ক্লোজড হুম। মানে বেসিক্যালি হচ্ছে যে আর এর একটা পলিনোমিয়াল ইকুয়েশন আছে, মানে কোএফিসিয়েন্ট গুলো দেখো রিয়েল নাম্বার, হুম। অথচ এই পলিনোমিয়াল ইকুয়েশনের কোনো রিয়েল সলিউশন নেই। তো এইটাকে বলা হচ্ছে আর ইজ নট অ্যালজেব্রিক্যালি ক্লোজড। তো যার ফলে আহ, একটা নতুন ফিল্ড তৈরি করার মানে কথা ভাবা হলো, যেটাতে এই ইকুয়েশনের সলিউশন থাকে। তো সেই জন্য আমাদের এইটার সলিউশনটাকে ধরা হলো আই। তাহলে আই স্কোয়ার প্লাস ওয়ানটাকে 0 ধরে, তার মানে আই স্কোয়ারটাকে -1 ধরে একটা নতুন ফিল্ড তৈরি করা হলো, দ্যাট ইজ সি। তাহলে সিটা হচ্ছে আমাদের এ প্লাস আই বি, যাতে এ বি দুটোই হচ্ছে রিয়েল নাম্বার। রিয়াল। ওকে, তো এইটাকে অ্যাজ এ সেট আমরা লিখতে পারি আর স্কোয়ারের মতো, অ্যাজ এ সেট, হুম। অ্যাজ এ সেট। তার মানে আর স্কোয়ার মানে সেটাকে ওই আমরা প্লেনের যে কোনো পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে। তাহলে এটা যদি জেড হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারছি এ প্লাস আইবি। এ প্লাস যে আই। হ্যাঁ, তাহলে এইটুকু পোর্শন হচ্ছে আমাদের এ, আর এইটা হচ্ছে বি। ঠিক। তো এইভাবে আমরা যে কোনো পয়েন্টকে, মানে এই যে প্লেনটা হচ্ছে, এই প্লেনটাকে কি বলা হয় কমপ্লেক্সের ক্ষেত্রে, বলা হয় আর্গান্ড প্লেন। আর্গান। ঠিক। তাহলে আর্গান্ড প্লেনের যে কোনো পয়েন্টই হচ্ছে এক একটা কমপ্লেক্স নাম্বার, আর এক একটা কমপ্লেক্স নাম্বারই হচ্ছে কোনো না কোনো একটা পয়েন্ট। এতদূর অবধি ক্লিয়ার হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, হ্যাঁ, সবকিছু ডিফাইন্ড আছে। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম কাজ হচ্ছে যে কন্ডিশন অফ ইকুয়ালিটি, সেটা হচ্ছে যে দুটো কমপ্লেক্স নাম্বার তারা ইকুয়াল হবে। হ্যাঁ, আমি একটু রেকর্ডিংটা চেক করে নিচ্ছি। আই থিঙ্ক রেকর্ডিংটা ঠিকঠাক এগোচ্ছে। হ্যাঁ, ওকে। তো এটা ইকুয়াল হবে ইফ অ্যান্ড অনলি ইফ, এই চিহ্নটাকে বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফ। তাহলে এ ইজ ইকুয়ালস টু রিয়াল সি। অফ বার্ট। আমাদের হ্যাঁ। আমাদের সঙ্গে একজন নতুন জয়েন করছে হয়তো, তাহলে তাকে আমরা ক্লাসে নিয়ে নিই। হ্যাঁ।
ওয়েলকাম পরমিতা সাহা। হুম, আচ্ছা, a ইকুয়ালস টু সি অ্যান্ড সরি এ, হ্যাঁ ঠিক আছে, তারপরে বি equals ইজ to C, ইকুয়ালস হ্যাঁ। টু ডি। তাহলে হুম, এইটা হচ্ছে কন্ডিশন অফ ইকুয়ালিটি, এটাকে আমরা বলছি কন্ডিশন অফ ইকুয়ালিটি। ইকুয়ালিটি। তো দুটো কমপ্লেক্স নাম্বার যখনই আমরা দেখবো যে তারা ইকুয়াল, তখনই আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব যদি দরকার হয়। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডিশন, এ প্লাস আইবি আর সি প্লাস আইডি যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখবো এ প্লাস সি, এটা, আর এদিকে লিখবো আই ইন্টু বি প্লাস বি প্লাস রিয়াল পার্টের সঙ্গে রিয়াল পার্টের হুম যেটা হয়, মানে আই আর আই কমন নিয়ে যেটা বি প্লাস টি, এক্স্যাক্টলি। এটা তাহলে প্লাস। এ প্লাস হ্যাঁ, আই বি যে আছে, এটাকে যদি আমরা জেড বলি, তাহলে এটাকে বলা হবে রিয়েল পার্ট অফ জেড, আর বিটাকে বলা হবে ইমাজিনারি পার্ট অফ পার্ট অফ জেড। জেড। ওকে, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছে। মেন হচ্ছে মাল্টিপ্লিকেশনটা, যেটাই আই সি কে আর আমাদের আর স্কোয়ারকে আলাদা করে দিচ্ছে, সেটা হচ্ছে এই মাল্টিপ্লিকেশন। তো এখানে আমরা মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে পারছি এসি, আর এখানে যে আই স্কোয়ারটা -1, তার মানে আই বি আর আইডি গুণ করলে হয়ে যাচ্ছে -বিডি। মাইনাস বি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে রিয়েল পার্ট চলে আসলো, আর ইমাজিনারি পার্টটা আই চলে দিয়ে আসবে যেটা। আই দিয়ে যেটা থাকবে। তাহলে আই বি বিসি থাকবে এখানে, হুম, আর এখানে থাকবে আমার এডি। তাহলে এইটা হয়ে গেল মাল্টিপ্লিকেশন। তাহলে এই মেথডে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে সিটা একটা ফিল্ড হয়ে যাবে। সো সি ইজ এ ফিল্ড, ঠিক? হুম, তার মানে এটা হয়ে গেল, যারা যারা অ্যালজেব্রাতে পড়েছো ফিল্ড এক্সটেনশন, তারা ভালো করে বুঝতে পারবে যে দিস সি ইজ এ ফিল্ড এক্সটেনশন, অ্যান্ড সিটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ফিল্ড এক্সটেনশন নোটেশন দিয়ে আর আই, মানে আর এর সঙ্গে আইটাকে জয়েন করা হলো, হুম। ঠিক? ফিল্ড তাহলে যে, এক্সটেনশন যেটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা ফিল্ড পাওয়া যাবে সেটাই হচ্ছে সি। এবং এর ডিগ্রি যদি বলা হয়, তাহলে এর ডিগ্রি হবে 2। তাহলে 2 ডিগ্রির একটা এক্সটেনশন হচ্ছে সি। তা এটাও একটা কোশ্চেন আসতেই পারে, ঠিক কি না? একদম শর্ট কোশ্চেন হিসাবে বলে দিল যে সিটা কত ডিগ্রির এক্সটেনশন, ঠিক কি না? হুম, হুম। ডিগ্রি 2। হ্যাঁ, ডিগ্রি 2 এর এক্সটেনশন। মানে যদি এটা এইভাবেও তোমরা ভাবতে পারো যে সিটা সিটা একটা ভেক্টর স্পেস ওভার আর, তাহলে সি যদি ওভার আর এর উপরে ভেক্টর স্পেস হয় তাহলে তার ডাইমেনশন কত? তার ডাইমেনশনটাই হচ্ছে এই এক্সটেনশনের ডিগ্রি, ঠিক? হুম, তো এক্স্যাক্ট। এখান থেকে আমরা বলতে পারছি। তো এখান থেকে অনেকের আরো কোশ্চেন করতে পারে, যেমন সি ইজ টু কিউ কত হবে? তো সেটা ইনফাইনাইট হবে। সি ইজ টু কিউ, সি ইভেন আর ইজ টু কিউ ইজ ইনফাইনাইট। তো ওইটা এখানে বলতে পারে, মানে জাস্ট সি ইজ টু কিউ যদি করা হয়, কিউ। এটা কিন্তু ইনফাইনাইট হবে। ইভেন আর ইজ টু কিউ ইজ ইনফাইনাইট, এটা জাস্ট মনে রাখতে পারে আর কি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে জানতে পারলাম। আচ্ছা, তাহলে সি যেহেতু ফিল্ড, তাহলে ওর মধ্যেই কিন্তু বাকি অ্যাসোসিয়েটিভিটি এই সমস্ত কিছু কিন্তু আমরা বলে ফেললাম। হুম, ওগুলো নিয়ে আর আমরা ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, এবার আসছে, আচ্ছা, এবার আমরা কনজুগেটটা বলে ফেলি। কনজুগেট। কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, কেউ কিছু লিখতে চাইছে? একটা কিসের নোটিফিকেশন, ডিগ্রির ব্যাপারটা আজ করতে চাইলো। কিছু একটা যদি, ডিগ্রির ব্যাপারটা মানে অর্ডার অফ যেটা হলো, আচ্ছা দেখে ওই নিচ্ছি আর কে আর কি কিউ বলে। দিয়ে সেটা। ডিগ্রি ব্যাপারটা আরেকবার বলুন। আচ্ছা, আসলে আমরা এই ডিগ্রির ব্যাপারটা নিয়ে বেশি ডিটেলসে বলতে চাইছি না, কারণ এটা অ্যালজেব্রার পার্ট। তো যাই হোক, আমরা শর্টে যেটা মনে রাখতে হবে তোমাদের, যে এই যে আমি যখন সি ইজ টু আর লিখছি, তাহলে ভাবতে হবে যে সি যেটা আছে সেটা হচ্ছে বিগার ফিল্ড দেন আর, প্রথম কথা। আর এটাকে আর এর রেসপেক্টে
একটা তুমি ভেক্টর স্পেস ভাবতে পারো, মানে সি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। যে কোনো Over ভেক্টর R. স্পেসে একটা ফিল্ড দরকার হয়, তো এখানে ভেক্টর স্পেসের মানে সিটা নিজে একটা ফিল্ড, কিন্তু সেটা বড় কথা নয়। এখানে হচ্ছে যে সিটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড আর। R. তো সেই রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে সি এর ডাইমেনশন হবে 2, যার বেসিস হবে 1 এবং আই। কারণ যে কোনো কমপ্লেক্স নাম্বারকে 1 আর আই এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি। লিনিয়ার কম্বিনেশন এই কারণে, কারণ দেখো প্রত্যেকটা এখানে 1 এ ইন্টু 1 প্লাস আই ইন্টু বি, যেখানে আই আর 1 এটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মূল কারণ হচ্ছে এই যে কন্ডিশন অফ ইকুয়ালিটি, এখান থেকেই বলছে ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা শিখেছি, তাই না? হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। তো এটাই হচ্ছে ডিগ্রি অফ এক্সটেনশন। আচ্ছা, এই পোর্শনে একটা বলছি এখানে যে হ্যাঁ আমরা ইয়েতে হ্যাঁ, গ্রুপে যেটা শোনা করেছিলাম, গেল না, শোনা গেল না, আরেকবার বলো। গ্রুপে যেটা করেছিলাম গ্রুপ থিওরিতে, হ্যাঁ সেখানে একটা ইন্ডেক্স ছিল না, অর্ডার অফ জি ডিভাইড বাই অর্ডার অফ এইচ হ্যাঁ ইকুয়ালস হ্যাঁ টু হ্যাঁ 2। সেটা ছিল নাম্বার অফ কোসেটস। কোসেট, রাইট? হ্যাঁ, সেটা ছিল নাম্বার অফ কোসেটস। তো এখানে আমরা কোসেট দিয়েও ব্যাপারটা এখানে ভাবতে পারবো, সেটাই হচ্ছে। কারণ আর এর সঙ্গে তুমি যদি আই দিয়ে গুণ করো, হ্যাঁ না দাঁড়াও, মাইন না না না, এখানে কোসেট দিয়ে হবে না, কারণ আই আর যদি করি সেটা শুধু তোমার পিওরলি ইমাজিনারি নাম্বারের সেটটা পাওয়া যাবে আই ওটাই আর দিয়ে। ভাবছিলাম, ঠিক। হ্যাঁ, কিন্তু ওদের কম্বিনেশন তো আমরা করছি না, হুম, তো সেক্ষেত্রে ওটা কিন্তু হবে না, মানে এটা ওই ভালো। ওই সেন্সে কিন্তু নয়, এটা অ্যাজ এ গ্রুপ সেন্সে আমরা এটা কিন্তু বলতে পারছি না। এবং এটাও তোমরা ভাবতে পারো যে আরটা কিন্তু সি এর তো সাবগ্রুপ নয়, মানে সাবগ্রুপ কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবগ্রুপ বলা যাবে। কমপ্লেক্স ফিল্ডটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এটা ওইভাবে বলা যাচ্ছে না, এটা ঠিক আছে। হ্যাঁ, এরকম নতুন নতুন কোশ্চেন করলে জিনিসটা আরো ডেপথে বোঝা যাবে আর কি। হুম, কেন তোমরা এটা কি বুঝতে পারলে যে এটা এটা যে গ্রুপের রেসপেক্টে যদি আমরা ইন্ডেক্স করি তাহলে কিন্তু এটা 2 হচ্ছে না। তার কারণ হচ্ছে একটা তো আমরা পাচ্ছি আর, আর একটা আই দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আই আর পাচ্ছি, দ্যাট ইজ নট দ্য হোল, মানে এই দুটোকে ইউনিয়ন করলে কিন্তু পুরো সিটা আমরা পাচ্ছি না, ঠিক না? তো যার ফলে ওই কমপ্লেক্স ইন্ডেক্সটা 2 নয়। আসবে না, হ্যাঁ ঠিক আছে, কমপ্লেক্স নামটা আসবে না, হ্যাঁ টোটালটা আসবে না। সেটাই, মানে ওখানে কিন্তু কোসেট গুলোর ইউনিয়ন করে, কিন্তু যদি আমরা ইন্ডেক্স 2 থাকতো তাহলে দুটো কোসেটের ইউনিয়ন করলে আমরা পুরোটা পেয়ে যেতাম, এখানে কিন্তু পুরোটা আমরা পাচ্ছি না। ওকে, তাহলে কনজুগেট বলতে আমরা কি বুঝি? জেড বার এটা হচ্ছে এ মাইনাস আই বি ইফ জেড ইজ এ প্লাস আই বি। প্লাস আইবি। হ্যাঁ, তো এটাকে আমরা জাস্ট একটা ছবির মতো করে যদি দেখি, তাহলে এইখানে যদি আমরা জেড হয় তাহলে জেড বার যেটা হবে সেটা হবে ঠিক এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেকশন, মানে এক্স অ্যাক্সিসটাকে তুমি যদি মিরর ভাবো তাহলে তার যে রিফ্লেকশনটা পাবো সেটাকেই হচ্ছে জেড বার। ওকে, হুম। আর যদি তুমি এই অরিজিনের রেসপেক্টে এটাকে রিফ্লেকশন ভাবো তো সেইটা হয়ে যাবে মাইনাস জেড। তাহলে দুটো জিনিস কিন্তু সেম হচ্ছে না, এখানে মাইনাস জেড আর এখানে হচ্ছে জেড বার। হুম, তো এই জিনিসটা এখানে হয়ে গেল কনজুগেট। কনজুগেট সংক্রান্ত কিছু প্রপার্টিজ আমরা যদি ডিসকাস করি, আচ্ছা সায়ন্তন তুমি তুমি একটু বলবে, কেউ যদি কোনো কোশ্চেন করে, হ্যাঁ কমেন্ট করে, তাহলে তাহলে ওইটা আমাকে জাস্ট জানাবে, কারণ আমি এখান থেকে দেখে দেখে না বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, ওকে। হুম, তো প্রপার্টিজ যদি দেখি তাহলে একটা জিনিস এখান থেকে খুব সহজে তোমরা দেখতে পাচ্ছ, যদি এই জেড বারের যদি আবার রিফ্লেকশন করি এই মিররের রেসপেক্টে তাহলে আমি আবার জেডটা ফিরে পাবো। তো সেটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রপার্টি, যে ডাবল বার যদি বারের বার জেড আসবে, জেড ইটসেলফ। 2 নম্বর হচ্ছে জেড 1 প্লাস জেড 2 বার ইজ সেম অ্যাজ জেড 1 বার জেড 2 বার। ইন্ডিভিজুয়ালি বারের সঙ্গে সমান। 3 নম্বর, এখানে তুমি মাল্টি প্লাস মাইনাস করতে পারো,
সিমিলারলি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও এটা আমরা করতে পারি আলাদা। আচ্ছা, এই জিনিসগুলো, আচ্ছা এই এই প্রসঙ্গে আর ডিভাইডও করতে পারি। আর দেখি আরেকজন এসছে, আচ্ছা তো ডিভাইডও করতে পারি, ইউ ক্যান ডিভাইড অলসো, ডিভাইড অলসো, তাহলে আলাদা করে ওটা লিখছি না। আর জেড প্লাস জেড বার, এটা যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি দুটোকে যোগ করলে 2a পাচ্ছি, তার মানে 2 টাইমস দ্য রিয়েল পার্ট পাচ্ছি। রিয়েল পার্ট পেয়ে যাচ্ছি এক্ষেত্রে। হ্যাঁ, আর যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে আর 2ib হয়ে যাবে, তাই না? 2ib হয়ে যাবে। হ্যাঁ, তার মানে 2 টাইমস i টাইমস ইমাজিনারি পার্ট অফ জেড। হ্যাঁ, আচ্ছা তার মানে এখান থেকে এটা হচ্ছে যে শুধু ইমাজিনারি পার্টটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো জেড মাইনাস জেড বার বাই 2i। এটাকে আবার যেহেতু i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো -i ইন্টু জেড মাইনাস জেড বার বাই 2। আর এখান থেকে সহজেই রিয়াল পার্টটা হয়ে যাচ্ছে জেড প্লাস জেড বার বাই 2, তো ওটা আমরা আর আলাদা করে লিখছি না। 5 নম্বরটা হচ্ছে জেড ইন্টু জেড বার, এটা যদি আমরা করি তাহলে এটা ক্যালকুলেশন করে তোমরা ইজিলি দেখতে পারো যে a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা এক্ষুনি শিখবো, যেটাকে আমরা বলি মডুলাস অফ জেড এর স্কোয়ার। মডুলাস অফ জেড এর এটা হয়ে যাবে স্কোয়ার। কারো কোনো কোশ্চেন আছে এত দূর অবধি? আই থিঙ্ক থাকার খুব অতটা কথা নয়। আচ্ছা, তাহলে মডুলাসটা এখানে জাস্ট এখান থেকেই তোমরা মনে করে নাও যে এটাই হচ্ছে ডেফিনেশন। আচ্ছা, মডুলাসটাকে আমরা ছবির মাধ্যমে কিভাবে করব, তাহলে এখানে আরেকটা জিনিস তাহলে আমরা শিখবো এবার, মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড, রাইট, অর আর্গুমেন্ট বা আর্গুমেন্ট। তাহলে এর আরেকটা নাম হচ্ছে আর্গুমেন্ট। হ্যাঁ, কেউ একজন বোধহয় কিছু কোশ্চেন করলো। জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 0 হলে কি করব? জেড ইন্টু জেড বার 0 হলে জেডটা 0 হয়ে যাবে, কারণ তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাই 0 হয়ে যাবে, তার মানে এটাও 0 বিটাও 0, কারণ এটা তো রিয়েল, দুটোই 0 হতে হবে। তাহলে দুটোই 0 হয়ে যাবে, তার মানে পয়েন্টটাই 0 হয়ে গেল। তাহলে এখানে হ্যাঁ তোমরা এটা লিখতেই পারো যে জেড ইন্টু জেড বার ইজ 0 ইফ অ্যান্ড অনলি ইফ জেড ইজ 0। ঠিক, এটা শর্ট কোশ্চেন হিসাবে হয়তো কোশ্চেন করতেই পারে। কি হয়ে গেল বলতে গেলে এ বি তো বোথ 0, তো সেক্ষেত্রে একটা পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এই ছবিটা যদি আগে দেখি, এইটা যদি পয়েন্ট হয়, হ্যাঁ, তাহলে এই যে অরিজিন থেকে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আর, দ্যাট ইজ মডুলাস, মড জেড। মড জেড, তার মানে জেড এর মড জেডটাকে আমরা বলছি আর, হুইচ ইজ কোঅর্ডিনেট জিওমেট্রির ফর্মুলা থেকে আমরা বলতে পারবো এটা হয়ে যাবে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এই পয়েন্টটা আমরা লিখি এ প্লাস আইবি, জেডটাকে যদি লিখি। আর এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। ঠিক, তাহলে এই থিটাটাকে বলছি আমরা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। এখানে আমরা একটা অ্যামপ্লিটিউড, এখানে মডুলাসে প্রবলেম হয় না, অনেকের যেটা প্রবলেম হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টের একটা প্রবলেম। তো অ্যামপ্লিটিউড নিয়ে আমাদেরকে একটু বেশি ডিটেইলসে বলতে হবে। তো অ্যামপ্লিটিউড নিয়ে আমরা কি কি বলতে পারি, দেখো কোণের একটা জিওমেট্রিক আর ট্রিগোনোমেট্রিক ধারণা আছে। জিওমেট্রিক ধারণাটা হচ্ছে যে কনসেপ্ট অফ অ্যাঙ্গেল, আমরা একটা হচ্ছে জিওমেট্রিক কনসেপ্ট আর একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট। ঠিক, তো জিওমেট্রিকে অ্যাঙ্গেলের ভ্যালু 0 থেকে 360 এর মধ্যে থাকতে পারে,
আর ট্রিগোনোমেট্রিকে এনিথিং, মানে এনি রিয়েল নাম্বার একটা অ্যাঙ্গেল ভ্যালু হতে পারে, ঠিক কি না? যেহেতু আমার ঘুরে সেটা রোটেশন হলে সেই হ্যাঁ বিভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থ কোয়ার্টারই থাকবে। হ্যাঁ হ্যাঁ। তো এটা মানে এখানে লিখতে পারি আমরা, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড হচ্ছে যে ইট কাউন্টস রোটেশন, মানে রোটেশনটাকে কাউন্ট করছে। মানে একটা বস্তু যদি আমি এখান থেকে ধরে ঘোরাই, ধরো 3 বার ঘোরালাম, ঘুরে আবার এই পজিশনে চলে আসলো, তাহলে তার যে মোট অ্যাঙ্গেলটা হবে সেটা হয়ে যাবে, একবার ঘোরালে 360 ডিগ্রি, তাহলে 3 বার ঘোরালে হয়ে যাবে 3 × 360 প্লাস এই থিটা, তখন সেইটা সেই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। কিন্তু যদি জিওমেট্রিক অ্যাঙ্গেল দেখি, আমি শুধু দেখবো যে এই বস্তুটা তো থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আগের সঙ্গে, হ্যাঁ, তাহলে আমি এখানে বুঝবো না যে কোনো রোটেশন হয়েছে কি হয়নি, ওটা খেয়ালই করবো না আমরা, ঠিক আছে? তো এই যে এই ধারণাটা আমাদের কিন্তু রাখতে হবে। তো আচ্ছা, ফর এক্সাম্পল দিয়ে আমরা লিখে রাখি, না হলে যারা নোট পড়বে তাদের অসুবিধা হবে বুঝতে। ফর এক্সাম্পল, if a particle moves 3 times and makes angle theta, then trigonometric angle is 3 × 360 plus theta, right? And geometric angle is just theta. তো এখান থেকে মোটামুটি ওর একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সেই জন্য অ্যাম্পলিটিউড মানে ক্যাপিটাল অ্যাম্পলিটিউড যদি আমরা ডিফাইন করি, এইটা হয়ে যাবে একটা সেট অফ নাম্বারস, সেটা হয়ে যাবে ওই থিটাটা প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু জেড। তাহলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার আমরা পাচ্ছি সবগুলোই কিন্তু অ্যাম্পলিটিউড। থিটা যদি হয় তাহলে থিটা প্লাস 2 পাই, থিটা প্লাস 4 পাই, থিটা মাইনাস 2 পাই, থিটা মাইনাস 4 পাই, এটা সবাই কিন্তু অ্যাম্পলিটিউড। তাহলে অ্যাম্পলিটিউড একটা নির্দিষ্ট কিন্তু অ্যাঙ্গেল নয়, মানে জিওমেট্রিকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে একটাই অ্যাঙ্গেল, কিন্তু যদি আমরা ট্রিগোনোমেট্রিক ভিউ থেকে দেখি তাহলে অ্যাম্পলিটিউড অনেকগুলো নাম্বার, ঠিক কি না? তো এইটা আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে এইভাবে করে যতবারই ঘুরুক না কেন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করছে, সো সবগুলোই হচ্ছে অ্যাম্পলিটিউড। আচ্ছা, তো এখানে আমাদের ছোট অ্যাম্পলিটিউডটা হবে থিটা ইফ থিটার ভ্যালু -π থেকে পাই। তার মানে যদি পয়েন্টটা এখানে থাকে তাহলে তাহলে তার অ্যাঙ্গেলটা আমরা এইভাবে যদি দেখি তাহলে -π হয়, আর এইভাবে যদি দেখি +π হয়, তাহলে আমরা নেব কোনটা? শুধু +πটা নেব। আর নিচে এখান থেকে এইটুকুর মধ্যে আমি যদি ইয়েলো রিজিয়ন দিয়ে দেখাই, তাহলে এই ইয়েলোতে আমার হবে -π থেকে 0, আর এদিকে যদি আমি রেড রিজিয়ন করে দেখাই তাহলে এখানে হবে পজিটিভ, এখানে সিম্পলি নেগেটিভ, এখানে পজিটিভ। হ্যাঁ, এইভাবে আমাদের কিন্তু আর অ্যাম্পলিটিউডের ডোমেনটা আমরা ডিফাইন করতে পারছি। ওকে, ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, তাহলে আমরা মডুলাস আলোচনা করে ফেললাম। আচ্ছা, এখানে কিছু ইনইকুয়ালিটিস, হ্যাঁ এই এক্সাম্পলে আমরা আসছি, তার আগে কিছু ইনইকুয়ালিটিস আমরা খুব দেখে নিতে পারি। যেমন 1 নম্বর হচ্ছে যে মড জেড এর ভ্যালু সবসময় এই যে রিয়েল পার্ট যেটা পাচ্ছি তার থেকেও বড় হবে, আবার ইমাজিনারি পার্ট যেটা পাচ্ছি তার থেকেও কিন্তু বড় হবে। ইভেন আমরা এখানে রিয়েল পার্ট তো নেগেটিভ পজিটিভ যাই হতে পারে, আমি এখানে মডও নিতে পারি, এখানেও মড নিতে পারি, মড নিতেও পারো আবার নাও পারো। আমি যে এখানে কমা করে দিয়ে দিই, কারণ এগুলো তো রিয়েল নাম্বার, আমরা কিন্তু কম্পেয়ার করতেই পারি। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, যে
অর্ডারিং মানে হচ্ছে কে ছোট কে বড়, ইজ নট ডিফাইন্ড ফর কমপ্লেক্স নাম্বারস। মানে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কে বড় কে ছোট এটা কখনোই বলা যাবে না। কিন্তু যদি আমরা শুধু রিয়েল নাম্বার হিসাবে দেখি, দেখো রিয়েল নাম্বারও কমপ্লেক্স নাম্বার, কিন্তু রিয়েল নাম্বারের এলিমেন্ট গুলোকে আমরা অর্ডারিং করতে পারি। যেহেতু রিয়েল নাম্বারকে আমরা a প্লাস i আকারে লিখতেই পারি, হ্যাঁ সেক্ষেত্রে তো কমপ্লেক্স নাম্বার হচ্ছে না, 2 কে যদি আমরা রিপ্রেজেন্ট করি 2 প্লাস 0 ইনটু i। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইভাবে দেখে আমরা কিন্তু অর্ডারিংটা করছি না, আমরা শুধু রিয়েলের ভেতরে ভেবেই কিন্তু অর্ডারিংটা করছি। অনেকে এখানে প্রশ্ন করতে পারে যে কমপ্লেক্স রিয়েল নাম্বার গুলোও যদি কমপ্লেক্স হয় তাহলে কেন অর্ডারিং হচ্ছে। মানে এমন অর্ডারিংটা যেটা শুধুমাত্র রিয়েলের উপরে ডিফাইন্ড, পুরো কমপ্লেক্সের উপরে ডিফাইন্ড কিন্তু নয়। তো এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা এটা গেল। আচ্ছা 2 নম্বর ইনইকুয়ালিটি যেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা কি? সেটা হচ্ছে যে দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা অ্যাড করে তার মডুলাস বের করি, এই ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু হবে mod z1 প্লাস mod z2। এখন প্রশ্ন হতে পারে যে এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা কেন বলছি। এটা এটার একটা আইডিয়া আমরা এভাবে দিতে পারি, ছবির মাধ্যমে আমরা বোঝাতে পারি যে এটা যদি z1 হয়, z2 যদি হয়, তাহলে z1 প্লাস z2 এটা এটা কি বোঝাবে? তাহলে এটা বোঝাবে এখান থেকে যে আমরা সামান্তরিক তৈরি করতে পারি, যাই হোক এরকম হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের z1 প্লাস z2, আর এটা হচ্ছে z1 এর লেংথ, আর z2 লেংথ হচ্ছে এইটা, আবার এইটা সেম। তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি, এটাকে যদি ও নাম দিই, এটা হচ্ছে আমাদের z1 প্লাস z2। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি, এই যে ট্রায়াঙ্গেলটা, তাহলে এখানে দেখো এই দুটোর যোগফল নিশ্চয়ই এই তৃতীয় থেকে বড় হবে। তাহলে তৃতীয়টা হচ্ছে আমার z1 প্লাস z2, তাহলে যে mod z1 প্লাস z2 ইজ ডেফিনেটলি লেস দ্যান ইকুয়ালস টু z1 প্লাস z2। এইটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, এই কারণে ট্রায়াঙ্গেল ল যেটা বলা হয়। হুম ত্রিভুজ সূত্র একদম। আচ্ছা আমরা কি ওইটা বলবো যে মাল্টিপ্লিকেশন মানে স্কেলিং প্লাস রোটেশন? বলতে পারি। আচ্ছা তো ওটা বলছি, তাহলে একটু পরে বলি। আচ্ছা তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির আরেকটা অ্যাপ্লিকেশন হিসাবে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা আপার বাউন্ড দেখা দিচ্ছে, তো এরকম কোনো লোয়ার বাউন্ড যদি আমরা ডিফাইন করতে পারি, হ্যাঁ, তো সেইটা হয়ে যাবে এইরকম একটা ইনইকুয়ালিটি আমরা পাই, হ্যাঁ ইজ লেস দ্যান। তাহলে এই যে মাইনাস, এখানে আমি প্লাসও করতে পারতাম, কোনো অসুবিধা নেই, ঠিক না? প্লাস মাইনাস দুটোই এখানে পসিবল। তাহলে এই প্লাসের জন্য এটা হয়ে যাচ্ছে আমাদের একটা মিনিমাম ভ্যালু, এটা আমাদের অনেক সময় কাজে লাগে, হ্যাঁ এটা অনেক সময় কাজে লাগে। আচ্ছা এখানে আমাদের একটা দুটো অঙ্ক বা দুটো রেজাল্ট মনে করতে পারি যে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ হোক বা 2 নম্বরেরই হোক, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তো সেটা আমরা এখানে করে রাখি। ইম্পর্টেন্ট ক্যালকুলেশনস বলতে পারি। এক নম্বর হচ্ছে যে mod z1 প্লাস z2 mod z1 minus z2 whole square is equals to 2 times mod z1 এর স্কয়ার প্লাস mod z2 এর স্কয়ার। যারা ভেক্টর নিয়ে পড়াশোনা করেছো তোমরা এইটাকে ভেক্টরের সঙ্গে কম্পেয়ার করে মানে মনে রাখতে পারো আর কি, তাই না? ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা হয় যদি মনে থাকে, u প্লাস v প্লাস স্কয়ার, এখানে স্কয়ার মানে ডট প্রোডাক্ট,
আর ভেক্টরের ক্ষেত্রে এখানে কিন্তু নর্ম হয়, লেংথ, হুম এটা হয় নর্ম অফ ইউ স্কোয়ার প্লাস, নর্ম অফ ভি স্কয়ার। কারণ আলটিমেটলি দেখতে গেলে z1 z2 এরা জাস্ট পয়েন্টও, আর তুমি যদি অরিজিনের সঙ্গে যোগ করো তাহলে দে আর ভেক্টরস। তো তুমি কমপ্লেক্স নাম্বারকে তুমি ভেক্টর হিসাবে কিন্তু ট্রিট করতে পারো, তাতে কোনো ভুল কিন্তু নেই, তাই না? ঠিক। হ্যাঁ, যেমন আমরা আরেকটা জিনিস বলতে পারি যে ধরো এটা হচ্ছে আমাদের আর্গান প্লেন, এইখানে একটা ভেক্টর আছে আর এইখানে এমন একটা ভেক্টর আছে যাতে করে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে z1, এটা হচ্ছে z2, তাহলে অরিজিনে তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এখান থেকে এদের কন্ডিশন কি হতে পারে? ঠিক আছে, তো এইটা ধরো আমাদের এ কমা বি, এটা হচ্ছে সি কমা ডি, তাহলে এদের কন্ডিশন কি হতে পারে? এখন তুমি যদি কমপ্লেক্স নাম্বারে ধরো, এটা কমপ্লেক্স নাম্বারের ফর্মে দেওয়া আছে, এবার একটা কন্ডিশন চাইছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে কোশ্চেনটা? তাহলে এদের কন্ডিশন কি হবে? তুমি যদি কমপ্লেক্স নাম্বারের হিসাবে দেখো তাহলে কি করবে? তাহলে করবেটা কি বলো সায়ন্তন, কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এটা যদি কমপ্লেক্স নাম্বারের রেসপেক্ট করি তাহলে সেক্ষেত্রে সেই প্লেনটাতে যে যে পয়েন্টগুলো আছে, z1 z2 পয়েন্টের সাপেক্ষে, হ্যাঁ সেই পয়েন্টগুলো যেমন একটা ফর্ম তৈরি করে, যেমন এক্ষেত্রে a প্লাস আইবি আকার বা c প্লাস আইডি আকারে যেটা থাকে, হ্যাঁ, সেটা তো আছে, এখানে এ প্লাস আইবি, এটা সি প্লাস আইডি। ওই পয়েন্টগুলো যে যোগটা করলে সেখানে। না, এখানে আমরা যেটা করতে পারি যে দেখো, আমরা আসছি এইখানে আসছি, নোটেশনতে এটা এটা তোমরা এটা করতে পারো যে অ্যামপ্লিটিউড অফ z1 বাই z2, এইটা দেখো এই জিনিসটা কি মেজার করে, এই জিনিসটা মেজার করে এই অ্যাঙ্গেলটাই মেজার করে, ঠিক আছে, মানে z1 মাইনাস, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ z1, মানে হচ্ছে এই বা বা z2 মাইনাস, z2টাকে যদি আমি ওপরে রাখি তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে, z2টাকে ওপরে রাখলাম, z1টাকে নিচে রাখলাম, তাহলে z2 মানে এই পুরো অ্যাঙ্গেলটা, আর z1 মানে এইটুকুটা, তাহলে এটা হচ্ছে z2 মাইনাস z2, মানে অ্যামপ্লিটিউড অফ z2 মাইনাস অ্যামপ্লিটিউড অফ z1, তার মানে এই অ্যাঙ্গেলটা মেজার করছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস π/2, ঠিক না, বা π/2। এবার কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড যদি π/2 হয় বা মাইনাস π/2 হয়, তাহলে বুঝে নিতে হবে সেটা পিওরলি ইমাজিনারি, ঠিক? বিভিন্ন সাইকেল টাইপের জঙ্গল থাকতো যে দেখাতে হবে, হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ, যেটা পিওরলি সেই পার্টগুলো। তার মানে এইটা হচ্ছে পিওরলি ইমাজিনারি, রাইট? তাহলে এইটাকে তুমি কি করবে? এটাকে তুমি ওই এ প্লাস আইবি ফর্মের বানাবে, বানিয়ে দেখবে যে এর রিয়েল পার্টটা 0 হচ্ছে, যেহেতু পিওরলি ইমাজিনারি। তো এখান থেকে করে যেটা পাবো সেইটা হবে এসি প্লাস বিডি ইজ ইকুয়ালস টু 0। এইবার তুমি যদি ভাবো যে আমরা যদি ভেক্টরের হিসাবে দেখি, হ্যাঁ, তাহলে দুটো ভেক্টরের ভেতরের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে ওদের ডট প্রোডাক্ট শুড বি 0। a ডট b 0। তাহলে এই দুটো ভেক্টরের ডট করা মানে কি এসি প্লাস বিডি, সেম একই রেজাল্ট পাচ্ছি। তাহলে দেখো কমপ্লেক্সের ধারণা দিয়ে তুমি যদি দেখো তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি, কিন্তু ভেক্টরের আইডিয়াটা দিয়ে যদি তুমি করো তাহলে খুব এক লাইনে আমরা বলতে পারছি যে ডট প্রোডাক্ট s0, তার মানে এসি প্লাস বিডি ইজ 0, ঠিক আছে। তো এই জন্যই আমরা সবকিছু ভুলে গেলে চলবে না, আমরা কমপ্লেক্স পড়ছি মানে কমপ্লেক্সই পড়ছি তা কিন্তু নয়, আমরা ভেক্টরটাকেও কিন্তু এর ভেতরে আনার চেষ্টা করব, যেখানে সহজ হবে আমরা সেখানে আনবো, যেখানে কমপ্লেক্স দিয়ে সহজ হবে সেখানে আমরা কমপ্লেক্স ঢোকাবো, যেখানে ভেক্টর দিয়ে সহজ হবে আমরা ভেক্টর ঢোকাবো। তো এই ধারণাগুলো যেন আমাদের মাথায় কিন্তু থাকে, ঠিক তো সায়ন্তন? একদম। হ্যাঁ, তো এই ক্যালকুলেশন, হ্যাঁ বল। পারমিতা যদি কোশ্চেন দেখলে কোশ্চেন করতে পারো। পরে আর একটু পড়াতে আমরা। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। জেড ইন্টু জেড বার ইকুয়াল টু, আচ্ছা ওটা জিরোটা, ওটা তো বলে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তো এইটা নিশ্চয় তোমরা নিজেরাই করতে পারবে। এইখানে আমি বলে দিচ্ছি আইডিয়াটা তোমরা কি ইউজ করতে পারো, এখানে এটা ইউজ করবে যে ইউজ
জেড ইন্টু জেড বার ইজ ইকুয়ালস টু মড জেড স্কোয়ার। তার মানে এই যে স্কোয়ারটা আছে এইটাকে তোমরা z1 প্লাস z2 ইন্টু z1 বার প্লাস z2 বার করে নিতে পারো, ভেঙে নেবে। তারপরে এই ক্যালকুলেশনটা দেখবে খুব ইজিলি চলে আসবে। এটা আমরা কিন্তু আর করছি না, ঠিক কি না? অসুবিধা হবে না। আশা করি এটা সবাই পারবে। সেকেন্ড হচ্ছে যে ধরো জেড আচ্ছা এ আর বি দুটো কমপ্লেক্স নাম্বার, দুটোই কমপ্লেক্স নাম্বার। এ বি বলে লিখছি তো এটাকে রিয়েল ভেবো না, কারণ আমি বলেই দিচ্ছি এটা কমপ্লেক্স। ওকে, তাহলে মড এ প্লাস রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে ভ্যালুটা হবে এইটা ইজ ইকুয়ালস টু হবে মড এ প্লাস বি প্লাস মড অফ এ মাইনাস বি। এটা একটা রেজাল্ট আছে যেটা আমরা মনে রাখতে পারি। এটার ক্যালকুলেশনটা তোমরা এসকে মাপার বইয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা এই ক্যালকুলেশনগুলো করে সময় নষ্ট করতে চাইছি না, কারণ আমাদের সিলেবাসটা অনেকটাই বড়। ঠিক আছে, একটা বড় আছে। হ্যাঁ, পেজ নাম্বারও আমি এখানে রেফার করে দিই। পিডিএফটা তো পেয়ে যাবে টেলিগ্রামে সবাই, তো সেখান থেকে হ্যাঁ। নিজেরা করে নিলে হবে। হ্যাঁ, নিজেরা করে নেবে। তো এটা অ্যাজ এ এক্সারসাইজ হিসাবে আমরা দিয়ে দিই। ওকে, তাহলে এগুলো হয়ে গেল। হ্যাঁ, তবে একটা কোশ্চেন আমরা এখানে থেকে করব, যে ধরো জেড মাইনাস 3/z ইজ, তার মড হচ্ছে 2। এই ধরনের অনেকগুলো কমপ্লেক্স নাম্বার আছে যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তো এখান থেকে আমাদের কোশ্চেন করতে পারে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অফ মড জেড অ্যান্ড মিনিমাম অফ মড জেড। এই যে যতগুলো জেড আছে তাদের মধ্যে মড জেডের ম্যাক্সিমাম কত হতে পারে আর মড জেডের মিনিমাম ভ্যালু কত হতে পারে। এই ধরনের কোশ্চেন 2 নম্বরের জন্য আমার মনে হয় ইম্পর্টেন্ট, ঠিক না? দিয়ে দিতেই পারে, লিখতে পারে। বা এটা এমসিকিউতেও দিয়ে দিতে পারে, বলে দিল এর ম্যাক্সিমাম ভ্যালু এত এত, এই যে অপশনগুলো দিয়ে দিল 4টে, আর তোমরা ভ্যালুটা বের করতে পারো। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা এটা করাচ্ছি। তো এখানে আমাদের ওই ইনইকুয়ালিটিটা যেটা আমরা মাইনাস দিয়ে করলাম, এই ইনইকুয়ালিটিটা এটা আমাদের এখানে ইউজ হবে। তাহলে এখানে আমরা যদি ইউজ করি তাহলে আমরা এইভাবে করতে পারি যে মড অফ মড জেড মাইনাস মড অফ 3/z ইজ লেস দেন ইকুয়ালস টু মড অফ a minus b, that is z by which is 2। আচ্ছা, তাহলে যদি আমরা মড জেড কে r লিখি, কমপ্লেক্স, এটা তো রিয়েল নাম্বার হয়ে গেল, তাহলে মড অফ r মাইনাস 3/r ইজ লেস অর ইকুয়ালস টু 2। তাহলে এইটা একটা রিয়েল, এটা চলে আসলো ইনইকুয়ালিটি ইন রিয়েল, একটা ইনইকুয়ালিটি পার্ট চলে আসে, রাইট? ইনইকুয়ালিটি ইন রিয়েলস। তাহলে এবার তোমরা ইজিলি সহজে এটাকে করতে পারবে, ম্যাক্স মিন বের করতেই পারবো। বা এটাকে আমরা এইভাবে করতে পারি, -2 স্কোয়ার করে করতে পারি, বা প্লাস মাইনাস দিয়ে করতে পারি, বা এইভাবে আমরা বলতে পারি r/3r ইজ লেস দ্যান ইকুয়ালস টু 2 - 2 এর থেকে বড়। এটা এইখানে খেয়াল রাখতে হবে যে যদি m হয় তাহলে x এর ভ্যালু m থেকে -m এর মধ্যে থাকবে, আর যদি গ্রেটার দ্যান হয়, হ্যাঁ, তাহলে এটা যদি এটা হয় তাহলে বুঝতে হবে যে x ইজ গ্রেটার দ্যান m অর x ইজ লেস দ্যান -m। হ্যাঁ, তো এইটা হচ্ছে, যেহেতু এখানে লেস দ্যান ইকুয়ালস টু আছে তাহলে এখানে এটা হবে -2 থেকে 2। এবার আমরা এখানে দুটো ইনইকুয়ালিটি আমরা পাচ্ছি, একবার এইটা নিয়ে কাজ করব, একবার এইটা নিয়ে কাজ করব। তো আমরা যদি বাঁ দিকটা নিয়ে কাজ করি তাহলে আমরা কি দেখব যে -2 লেস দ্যান ইকুয়ালস টু r মাইনাস 3/r, r দিয়ে যদি আমরা গুণ করে দিই, rটা যেহেতু পজিটিভ তাহলে এটা করতে পারি, তার মানে r স্কোয়ার মাইনাস প্লাস 2r প্লাস, হ্যাঁ, এটা এইদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাচ্ছে, -3 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এটাকে ফ্যাক্টরাইজ যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে r স্কোয়ার বিয়োগ করে আমাকে 2 আনাতে হবে, মানে +3
তার মানে আর মাইনাস প্লাস 3 আর মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা ছক করে নিতে পারি যে এখানে আমরা -1 রাখবো আর একটা -3, সরি এখানে -3, ঠিক। তাহলে তিনটে রিজিয়ন পাচ্ছি। দেখো আর যদি দুটোই আরটা যদি -3 থেকেও বড় হয় আবার 1 থেকেও বড় হয় তাহলে কিন্তু প্রোডাক্টটা পজিটিভ হয়। তাহলে এখানে পজিটিভ হবে, দুটোই যদি ছোট হয় তাহলে এখানে পজিটিভ হবে আর এখানে নেগেটিভ হবে। তাহলে আমার যেহেতু পজিটিভ চেয়েছে তার মানে এখান থেকে আমার কনক্লুশন হবে আর 1 থেকে বড় হবে অথবা আর -3 চেয়ে ছোট হবে। কিন্তু যেহেতু আরটা নেগেটিভ হতে পারে না তাহলে এখান থেকে কনক্লুশন হবে যে আর ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। 1 ঠিক। আচ্ছা একই রকম ভাবে যদি আমরা এইটা করি তাহলে আমরা যেটা পাবো r/3r, এখান থেকে আমরা আবার r দিয়ে গুণ করলে r স্কোয়ার -2r -3 লেস দেন ইকুয়ালস টু 0। তার মানে আর এখান থেকে আমরা আবার ফ্যাক্টরাইজ যদি করি এখানে আমাদের আসবে -3 প্লাস 1। তাহলে এখানে আমার এখানে একটা হবে -1 আর একটা হবে 3, এখানে প্লাস এখানে প্লাস আর এখানে মাইনাস। আমার যেহেতু এখানে নেগেটিভ চাইছে তার মানে বুঝতে হবে -1 থেকে 3 এর মধ্যে থাকবে আর এর ভ্যালু, ঠিক। -1 থেকে 3 এর মধ্যে থাকবে, কিন্তু আর এর ভ্যালু, আর তো একটা মডিউলাস, সে তো নেগেটিভ হতে পারে না। তার মানে 0 থেকে 3 এর মধ্যে থাকবে। এখানে থেকে আমরা বুঝতে পারছি যে 0 থেকে 3 এর মধ্যে থাকবে, ঠিক। আচ্ছা তাহলে কি হবে এবার এই রেজাল্টটা কি বলছে? তাহলে দুটোর মধ্যে যদি আমরা ইন্টারসেকশন দেখি তাহলে জিনিসটা দেখতে পাচ্ছি যে 1 থেকে 3 এর মধ্যে থাকবে, তাই না? একটা আছে হ্যাঁ গেট ইকুয়াল টু মানে জন্য হচ্ছে -1 থেকে 3 মানে 1 থেকে হুম 3 তিনটা সেকশন নিলে থাকছে 1 ইকুয়াল টু 1। তার মানে আমরা লিস্ট ভ্যালু পাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম 3 পাচ্ছি ম্যাক্সিমাম 3 আছে আর লিস্ট পাচ্ছি 1। 1 এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কি কোশ্চেন করলো দেখো তো। গেট ইজ ভ্যালু 3 মিন ভ্যালু 1, ঠিক আছে সবই লিখেছি। ওকে এবার আমরা চলে আসি পোলার ফর্ম। আচ্ছা পোলার ফর্ম বা অয়লার ফর্ম। তাহলে আবার আমরা এই জিনিসটা দেখি যে এখানে যদি আমাদের a প্লাস আইবি হয় তার মানে এইটা বি, এইটা এ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, ঠিক। তাহলে এখান থেকে আমরা এই যে ত্রিভুজের ফর্মুলা থেকে আমরা বলতে পারবো যে a ইজ ইকুয়ালস টু আর কস থিটা আর বি ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। তার মানে জেড থেকে আমরা এইভাবে লিখতে পারছি আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। তাহলে এটাকে আর যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পাবো কস থিটা প্লাস আই সাইন থিটা। ওটা মানে ই টু দ্য পাওয়ার আই থিটা। হ্যাঁ এইটাকে অয়লার নামে একজন ই টু দি পাওয়ার আই থিটা বা এক্সপোনেনশিয়াল আই থিটা আকারে লিখেছিল। ইএক্সপি মানেই হচ্ছে ই টু দি পাওয়ার। তো এই ফর্মে লিখলে আমরা সহজেই মানে একটা কম শর্ট ফর্ম পাচ্ছি আর কি, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু লিখতে পারছি দিস ইজ দ্য পোলার ফর্ম, ঠিক আছে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর এই যে থিটাটা, এই থিটাটা আমরা এই যে ক্যাপিটাল অ্যামপ্লিটিউড যেটা পেলাম তার মধ্যে যে কোনো একটা ভ্যালু এখানে আমরা লিখতে পারবো, ঠিক আছে। যে কোনো একটা ভ্যালু আমরা লিখতে পারবো, ওকে। আচ্ছা আচ্ছা বলো সায়ন্তন এবার কি করা যেতে পারে? তুমি বলছিলে পোলার ফর্ম যেটা বলছিলাম ওই
কিছু এক্সাম্পল নিতে পারি ওই আর্গুমেন্ট অ্যামপ্লিটিউড রেখে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর্গুমেন্ট আর ওই ট্যান ইনভার্সের ওই রেজাল্টটা আমরা বলে দিই এবার। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হুম কোয়াড্রেন্টের হুম জন্য হুম হুম অনেকের প্রবলেম থাকে। হুম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি যে টেন থিটা ইজ ইকুয়ালস টু বি বাই এ। তার মানে থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স বি বাই এ। তো কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা অ্যামপ্লিটিউড বের করতে সব সময় পারি না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্টুডেন্টসদের দেখেছি করাতে গিয়ে অনেকটা ভুল করে ফেলে, এই জায়গাটাই ভুল করে ফেলে। তো এইটা নট অলওয়েজ অ্যাপ্লিকেবল, নট অলওয়েজ অ্যাপ্লিকেবল। তো কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা এখানে আলোচনা, এটার কারণটা তুমি সহজেই যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে। একটা এক্সাম্পল দিলে খুব সহজেই এটা বোঝা যাবে যে কেন এটা অসুবিধা হচ্ছে। কারণ আমরা যদি জেডটাকে নিই -1 - i, তার মানে পয়েন্টটা হচ্ছে আমাদের এইখানে, তাহলে তুমি ছবি দেখেই বুঝতে পারছো যে আমাদের যেটা অ্যামপ্লিটিউড হবে -3π/4 হবে, এই অ্যাঙ্গেলটা -3π/4। কিন্তু যদি এখানে তুমি দেখো টেন থিটাটার ভ্যালু tan ইনভার্স বি বাই এ, বি এর ভ্যালু কত এখানে -1/-1, তার মানে tan ইনভার্স 1 হুইচ ইজ π/4। তাহলে এখানে আমরা π/4 পেলাম, কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড হচ্ছে -3π/4। তার মানে এই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছে না, যার ফলে কখন অ্যাকচুয়াল ভ্যালু দেবে সেইটা হচ্ছে আমাদের এখানকার মূল বস্তু। সো ইফ জেড বিলংস টু 1 and 4th, তাই তো 1 আর 4th quadrant, then amplitude of z is tan inverse b by a। এই ফর্মুলা দিয়ে বের করা যাবে। কিন্তু জেড যদি কারেক্ট, জেড যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এইরকম কোয়াড্রেন্টে, তাহলে এখানে বুঝতে পারছো যে তোমরা পজিটিভ অ্যাঙ্গেল পাবে। কিন্তু এই ফর্মুলা দিয়ে যদি দেখো যে থিটার ভ্যালু যদি আমরা বলি tan ইনভার্স b বাই a, তাহলে দেখো বি একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে, তাহলে tan ইনভার্স নেগেটিভ, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমাদের দেখো নেগেটিভ ভ্যালুর tan ইনভার্স কত হয়, তাহলে সেইটা হয় -π/2 থেকে 0-র মধ্যে থাকবে, তার মানে এই অ্যাঙ্গেলটা আমরা পাবো থিটা। কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা, তাহলে এইটা পাওয়ার জন্য মানে মাইনাস থেকে পজিটিভে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কিছু যোগ করতে হবে। কত যোগ করবো, এখানে পাই অ্যাঙ্গেল যোগ করবো, কারণ দেখতে পাচ্ছ কত দূরে আছে, এটা পাই দূরে, তাহলে পাই অ্যাঙ্গেল। তাহলে এখানে থাকতে গেলে আমাদের অ্যামপ্লিটিউড ইজ ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স বি বাই এ। আর যদি জেড আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে দেখো সিচুয়েশনটা কি আসবে, হ্যাঁ এইখানে আসবে, কিন্তু বি আর এ দুটোই নেগেটিভ, তাহলে ডিফারেন্স রেশিওটা পজিটিভ হয়ে যাবে, তাহলে tan ইনভার্সের ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি এইটা পাবো থিটা, কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড হয়ে যাবে এইটা, তাহলে আমাকে এখানে মাইনাস করতে হবে। তাহলে এইখানে অ্যামপ্লিটিউড জেড ইজ ইকুয়ালস টু -π প্লাস tan ইনভার্স, তাহলে tan ইনভার্সের সঙ্গে পাই যোগ বিয়োগ করতে হবে যদি আমাদের রেঞ্জের বাইরে চলে যায়। এইটা সহজেই মাথায় রাখতে হবে যে তুমি tan ইনভার্স বি বাই এটা ক্যালকুলেট করো। এবার পয়েন্টটা কোথায় আছে সেটা খেয়াল রাখতে হবে, কোন কোয়াড্রেন্টে আছে সেটা। হ্যাঁ, যদি সেকেন্ড বা থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে পাই বা -π যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে যোগ করতে হবে আর থার্ডে থাকলে বিয়োগ করতে হবে। এইটা আমাদের খুব খুব জরুরি, এই জায়গাতে অনেকে ক্ষেত্রে সেম থাকবে। হ্যাঁ, আচ্ছা আর একটা জায়গায় ভুল হয় যে থিওরেম আকারে এটা অনেকেই মানে 11-12 তো এটা ভুল শেখানোই হয় প্রথম কথা, তো সেই স্যার জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে ওটা একবার দেখুন না। হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টের ওটা হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে পাই মাইনাস হবে না? না 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 মাইনাস হবে না, তুমি অ্যাকচুয়াল থিটার ভ্যালুটা পাচ্ছ এই থিটাটা নেগেটিভ তো ফোর্থ কোয়াড্রেন্টে আছে, নেগেটিভ, সেখান থেকে তোমাকে মানে পজিটিভে যেতে হবে, তাহলে পাই অ্যাড করতে হবে না। পাই মাইনাস হচ্ছে তো এটা, হ্যাঁ পাই মাইনাস
থিটাটা তো tan inverse- নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে তো না। পাই মাইনাস হবে। না না না, এটা নিজেই থিটাটা নেগেটিভ। তো নেগেটিভ। সরি, হ্যাঁ, সেটাই বলছি। এটা নিজেই নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ ঠিক, এবার ঠিক আছে। নিজেই নেগেটিভ। হ্যাঁ, তাহলে আলাদা করে আমি মাইনাস চিহ্ন দেবো কেন? ওই কারণে তো নিজে নেগেটিভ থাকছে সেটা, তাহলে পাই, তাহলে অ্যাকচুয়ালি হলো পাই মাইনাস tan ইনভার্স বি বাই এ। না, মাইনাস করলে তো আবার এর ভ্যালুটা তো নিজেই নেগেটিভ না, এখানে আমি মাইনাস চিহ্ন দিতেই পারবো না। হুম কথাটা বুঝে দেখেছো? হুম আমরা বেসিক্যালি কি লিখছি, পাই প্লাস মাইনাস টু এইভাবে লিখছি, হুম মানে হ্যাঁ, ট্যান হ্যাঁ। ইনভার্সটা নিজেই হচ্ছে মাইনাস টু, এইভাবে ভাবো ব্যাপারটা। হুম, হুম, কথাটা বুঝতে পেরেছো? এখানে মাইনাস দিলে ফর্মুলাটা কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এই শামীম মন্ডল লিখেছে যে মডিউলাসটা ইউজ করুন। আচ্ছা, না মডিউলাস দিলে সেক্ষেত্রে tan ইনভার্স মড বি বাই এ, তো তখন যেটা বলছে প্রবলেম হয়ে যেতে পারে। শামীম মন্ডল মডিউলাস বলছেন। না, মডুলাস দিলে আমাদের ওই ফোর্থ কোয়াড্রেন্টের প্রবলেম হয়ে যাবে। হুম, কথাটা বুঝে দেখো, সেই জন্য আমরা মডুলাস দিয়ে করছি না। আমরা প্রথমে ভেবেছিলাম মডুলাস দিয়ে করব, কিন্তু আমরা, তাই না সায়ন্তন, মডুলাস দিয়ে আমরা ওই তখন কারণেই negative করছি sign। না, কারণ তখন ফোর্থ কোয়াড্রেন্টে আবার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্যই আমরা এটা কিন্তু করতে চাইছি না। আই হোপ দ্যাটস, এটা প্রবলেম হবে না কারো, এইভাবে তোমরা যদি ভাবো তাহলে প্রবলেম হবে না। ঠিক আছে। ওকে, হ্যাঁ, তোমরা এক্সাম্পল হিসাবে যদি দেখতে পারো, একটা এক্সাম্পল যদি আমরা তোমাদেরকে দেখাই যে, ওই পসিবল হচ্ছে, প্রবলেম না, দেখলাম, হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে ধরো মাইনাস ওয়ান প্লাস আই যদি আমরা নিই, মাইনাস ওয়ান প্লাস আই, তাহলে এখানে দেখো থিটাটা হচ্ছে দ্যাট ইজ ট্যান ইনভার্স বি বাই এ, এখানে বি এর ভ্যালু ওয়ান ওয়ান, আর এ এর ভ্যালু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস পাই বাই ফোর। tan ইনভার্স -1 তা মাইনাস থিটাটাই হচ্ছে এখানে মাইনাস পাই বাই ফোর, তাহলে এখানে অ্যামপ্লিচিউড যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে পাই প্লাস থিটা। এবার থিটার জায়গায় আমি মাইনাস পাই বাই ফোর লিখছি, আমি এখানে মাইনাস থিটা লিখবো না। কথাটা বুঝতে পেরেছো? থিটার জায়গায় আমি মাইনাস পাই বাই ফোর লিখছি। আই হোপ তোমাদের এটা কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। হয়েছে তো শামীম মন্ডল? আর কে একজন বলছিল পারমিতা বোধ হয় নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, অনেকে এইটা ভুল করে বলে যে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2, এটা হচ্ছে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এইটা কিন্তু ভুল। দেখো, যখন ছোট আর্গুমেন্ট লেখা থাকবে তার মানে বুঝতে হবে এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। ঠিক, এটা যখন প্রিন্সিপাল আর্গুমেন্ট, তখন দেখো এমন তো হতেই পারে যে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ভাবছি যে z1 এর আর্গুমেন্ট হচ্ছে পাই আর z2 পাই, তাহলে যোগ করলে তো 2 পাই হয়ে যাবে। তো 2 পাই কি কারো আর্গুমেন্ট হতে পারে? প্রিন্সিপাল আর্গুমেন্ট হতে পারে না, ঠিক না? কারণ আর্গুমেন্টের ভ্যালু হচ্ছে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে থাকতে হবে। তো ওইটা যখন আমরা চাইছি, তখন এখানে আমাকে প্লাস মাইনাস 2k পাই দিতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে। বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো এইটা আমাদের অপশনাল, মানে যদি দরকার হয় তাহলে করব, ঠিক আছে? এই জায়গাটাতে আমি দেখেছি স্টুডেন্টসদের এইটুকু জায়গাটা নেগলেক্ট করে, নেগলেক্ট করে। এইটা আমি neglect বলে করে দিচ্ছি দেয়। ইফ নিডেড, মানে যদি রেঞ্জের থেকে আমাদের বেরিয়ে যায়, তখন আমরা বেরিয়ে গেলেই এটা যোগ বিয়োগ করে আমরা রেঞ্জের ভেতরে নিয়ে আসবো, ঠিক আছে? আর যদি রেঞ্জের মধ্যেই থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই। তো ওই জন্য আমি এটা অপশনাল লিখে রাখলাম, মানে ফার্স্ট ব্র্যাকেটে মানে অপশনাল, আর প্লাস মাইনাস 2k পাই মানে যোগ বিয়োগ করতে হবে। ন্যাচারালি তোমার 2 পাই যোগ বিয়োগ করলেই কাজ হয়ে যায়, ঠিক আছে? তো এখানে জাস্ট 2k পাই না লিখে জাস্ট 2 পাই লিখলেই হয়ে যাবে, ঠিক না? 2 পাই যোগ বিয়োগ করতে হবে যদি দরকার হয়। তো এইটা এখানে বলে রাখার বিষয় আছে, আর তেমন কিছুই নাই। আর একটা রেজাল্ট হচ্ছে এই যে ভাগের ক্ষেত্রে, সেটাও একই রকম, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 প্লাস মাইনাস 2 পাই, এইখানেও একই রকম ব্যাপার আসবে। ওকে, এটা হচ্ছে অপশনাল ইফ নিডেড।
এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে এটা একদম ভুল করাতে বাধ্য। ঠিক আছে, তাহলে আগের ক্ষেত্রে যেটা, হ্যাঁ, হ্যাঁ যেটা মোটামুটি আমরা আমরা বেশ বেশ কিছু জিনিস বলে ফেলেছি। আর আচ্ছা কয়েকটা অঙ্ক করে নেব, তারপরে ডি মুভির থিওরেম আমরা করে নেব, মোটামুটি আজকের এটা হয়ে যাবে। সায়ন্তন ঠিকঠাক এগোচ্ছে? হ্যাঁ ঠিকঠাকই করছে আজকে, নো প্রবলেম, আচ্ছা ভালোই ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, আর বলছি যারা যারা ইউটিউবে দেখবে বা দেখছো, আমি যখন ভিডিও দেখবে তখন তো লাইব্রেরির মতো মনে হবে, তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, কারণ আমাদের একদম পুরো সিলেবাসটা আমরা কভার করব। তো সাবস্ক্রাইব করে নিলে আর বেল আইকনটা আর আছে ওখানে প্রেস করে দিলে যখন ভিডিওটা দেবো নোটিফিকেশন তখনই তোমাদের নোটিফিকেশনটা চলে যাবে, নাহলে কিন্তু মিস করে যেতে পারো, আর মিস করে গেলে পিছিয়ে যেতে পারো। তো যাতে তোমরা পিছিয়ে না যাও সেই জন্য এই কাজটা করে ফেলো। আর এখন থেকে শুরু না করলে হবে না, যে সিলেবাস সত্যি অনেকটাই, কালকে আলোচনা করলাম যেটা তোমার হ্যাঁ সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, অনেকটাই কিন্তু বড় সিলেবাস, সিলেবাস অনেকটাই বড়, হ্যাঁ, অনেকটাই বড়। আর আমাদেরও বড়। কিন্তু টাইম লাগবে। হুম, অনেকটাই তোমরা লাগবে। দেখতে পাচ্ছ যে আমরা মোটামুটি স্পিডে বলছি, তাও কিন্তু অনেকটা কিন্তু হচ্ছে না, মানে কভার হুম করতে হুম আমরা পাচ্ছি না, যতটা ভাবছি যে কভার করব ততটা কিন্তু হয়ে উঠছে না, হুম হুম ঠিক কি না? তো আমরা এখানে কয়েকটা প্রবলেম করব, তারপরে আবার থিওরিতে যাব। ওকে, তো হুম, টিম মেম্বার। হুম, সাম প্রবলেমস। ওকে, তো এখানে একটা জিনিস করতে পারি যে প্রবলেম নাম্বার 1 আমরা লিখছি যে ফাইন্ড মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড। এই যে কোশ্চেনটা আছে এইটাকে এইভাবেও লিখতে পারে যে ফাইন্ড দ্য পোলার ফর্ম। পোলার ফর্মে অ্যাকচুয়ালি মডিউলাস আর অ্যামপ্লিটিউডই দরকার হয়, তাই না? হুম, আর এখানে যখন অ্যামপ্লিটিউড পোলার চাইবে, ক্ষেত্রে। প্রশ্নে যদি মেনশন নাও করে, অ্যামপ্লিটিউড মানে কিন্তু প্রায় মানে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বুঝতে হবে বা আর্গুমেন্ট, সবসময় প্রিন্সিপাল ভ্যালুটাই কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্টে দিতে হবে, তাই না? তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অফ 1 নম্বর কোশ্চেন হচ্ছে 1 প্লাস কস আলফা মাইনাস সাইন আলফা, যেখানে আলফার ভ্যালু হচ্ছে পাই থেকে বড় আর 2 পাই এর থেকে ছোট। দেখো এই কোশ্চেনটা অনেকেই হয়তো ভুল করতে পারে, তাড়াহুড়ো যদি করো তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে, সেই জন্য আমরা এই কোশ্চেনটাকে নিয়েছি। তো এখানে যদি আমরা মড প্রথমে বের করি, মড জেড স্কোয়ার, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ কোনটা? এই পার্টটা হচ্ছে এ আর এই পার্টটা হচ্ছে বি উইথ দ্য মাইনাস সাইন। ওকে, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস কস আলফার হোল স্কোয়ার প্লাস মাইনাস সাইন আলফা তার স্কোয়ার। আচ্ছা এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 1 প্লাস 2 কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এই দুটো যোগ করে 1 আসছে, তাহলে 1 প্লাস 1 2, তাহলে 2 কমন নিয়ে নিলে 1 প্লাস কস আলফা। আচ্ছা 1 প্লাস কস আলফা আবার যদি তোমরা ট্রিগোনোমেট্রির ফর্মুলা মনে রাখো তাহলে এটা হয়ে যাবে 4 কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে মড জেড কত হবে? আমি তোমাদের কাছে অ্যান্সার চাইবো। তো তোমরা যারা লাইভে আছো এবার আমাকে বলো এর ভ্যালু কত হবে, মড জেড কত হবে? ইজ ইট 2 cos আলফা বাই 2? আলফা মানটা পাই থেকে 2 এর মধ্যে আছে। cos আলফার ভ্যালু পাই থেকে 2 পাই এর মধ্যে আছে, তার মানে আলফা বাই 2 এর ভ্যালু পাই বাই 2 থেকে পাই এর মধ্যে আছে, মানে পায়ের মধ্যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু কি হয়? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। অল সাইন tan cos, কেন? অল সাইন tan cos, তাহলে tan সেকেন্ড cos। কোয়াড্রেন্টে কি হয়? পজিটিভ না Negative। নেগেটিভ? নেগেটিভ হয়, রাইট? কিন্তু তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি নেগেটিভ, এই যে ভ্যালুটা আমরা লিখেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ, কিন্তু মড তো কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে মড জেড এর ভ্যালু হবে মাইনাস 2 cos আলফা বাই 2। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় অনেকজনই ভুল করবে। অ্যাঙ্গেলটার রেসপেক্টে। হ্যাঁ, তো এটা এইটাকে দেওয়া আছে। হয়তো খেয়ালই করবে না, ও ভাববে যে এটা স্কোয়ার
তাহলে অবভিয়াসলি তার স্কোয়ার রুটটা হবে 2 cos আলফা বাই 2, ঠিক কি না? খেয়ালই করবে না যে মড জেড সবসময় পজিটিভ ভ্যালু হয়, কিন্তু এটা তো নেগেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে, তাহলে ওখানে মাইনাস দিলে তবে পজিটিভ হবে, তাই তো সায়ন্তন? একদম হ্যাঁ ওই রেসপেক্ট ইকুয়েশন ভুলে যাবে। একদম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে জেড এর ভ্যালুটা আছে এটা কোন কোয়াড্রেন্টে আছে? তোমাদের যদি এটা আমি জিজ্ঞেস করি, এটা বলতে পারবে এটা কোন কোয়াড্রেন্টে আছে জেডটা? প্লাস কমা মাইনাস tan ইনভার্স বি বাই এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে? এখানে আসবে মাইনাস সাইন আলফা বাই 2, মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা, রাইট? তাহলে এটা হয়ে যাবে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 ডিভাইডেড বাই 2 কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে আমরা কাটাকাটি করলে এটা হয়ে যাচ্ছে tan আলফা বাই 2 মাইনাস tan আলফা বাই 2। তো এটাকে যদি আমরা tan অফ সামথিং লিখতে যাই তাহলে এটা হবে পাই মাইনাস আলফা বাই 2, ঠিক? আচ্ছা, এবার তোমাদের একটা ভাবতে হবে যে এই অ্যাঙ্গেলটা, এই যে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে দেখো 1 প্লাস কস, কসের ভ্যালু মাইনাস হোক প্লাস হোক, 1 এর সঙ্গে যখন আমি অ্যাড করেছি তো এই ভ্যালুটা কিন্তু পজিটিভ হয়ে গেল, তার মানে এক্সটা আমার পজিটিভ হয়ে গেল, আর মানে রিয়েল পার্টটা যেটা রিয়েল পার্টটা পজিটিভ হয়ে গেল। ভেরি গুড। আচ্ছা, পাইয়ের ভ্যালু, এই আলফার ভ্যালু হচ্ছে পাই থেকে 2 পাইয়ের মধ্যে, তার মানে সেকেন্ড থার্ড বা ফোর্থে হতে পারে, থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্টে হতে পারে, তার মানে সাইনের ভ্যালু কিন্তু নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে গেল, তার মানে পজিটিভ। অ্যাকচুয়ালি জেডটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ঠিক? এটুকু বোঝা গেল। তাহলে জেড লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, মানে অ্যামপ্লিটিউডের ভ্যালু এই ভ্যালুটা এক্স্যাক্টলি দেওয়া উচিত, তাহলে tan ইনভার্স, তাহলে এইটা এবার দেখো পাই মাইনাস আলফা বাই 2, আলফা বাই 2টা আমার কোথায় আছে? আলফা বাই 2টা আছে পাই বাই 2 থেকে পায়ের মধ্যে, হ্যাঁ মানে এইখানে আছে আলফা বাই 2টা, পাই থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে এখানে চলে আসবে, তার মানে পাই মাইনাস আলফা বাই 2টা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে আমরা মিলে গেল। আমি চাইছি যে এটাও যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তাহলে আমার অ্যাঙ্গেলটা কত? পাই মাইনাস আলফা বাই 2, তাহলে ম্যাচ করে গেল, অর্থাৎ অ্যামপ্লিটিউড অফ জেড ইজ ইকুয়ালস টু পাই মাইনাস আলফা বাই, ঠিক? তো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনটার অ্যান্সার করতে হবে। এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, tan অফ মাইনাস আলফা বাই 2, তাতে আমাদের কোনো লাভ হতো না, ভুল হয়ে যেত, ঠিক না? এটা রং, মানে রং নয়, মানে আমি রং বলবো না, তাতে আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছাতে পারবো না, ঠিক আছে? কোন কোয়াড্রেন্টে হ্যাঁ, সেটা লাইক হচ্ছে সেটা রেসপেক্টতে দেখতে হবে। সেইটা আমাকে দেখতে হবে। তো পয়েন্টটা যদি আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে থাকতো তাহলে ডেফিনেটলি আমরা এইভাবে ভাবতাম, হ্যাঁ, তখন আমাদের নেগেটিভ উত্তর আসতো। ফোর্থ না, অ্যাকচুয়ালি এটা থার্ড কোয়াড্রেন্টে থাকলে এই ভ্যালুটা, এটাই অ্যান্সার আসতো, থার্ড কোয়াড্রেন্টে থাকলে এটা অ্যান্সার আসতো, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে এটা। ওকে, আলফা মাইনাস পাই বাই 2, হুম পাই মাইনাস আলফা বাই 2। হুম। তো এটা একটা খুব দারুণ কোশ্চেন ছিল, যেটা অনেকে এটা ভুল করতে পারে, ভুল। হ্যাঁ, পিএসসি একটা এক্সামে দেখেছিলাম পেপারগুলোতে এই ধরনের একটা কোশ্চেন 1 প্লাস সাইন কস দিয়ে একটা ছিল। আচ্ছা, আর একটা কোশ্চেন আমরা হোমওয়ার্ক হিসাবে তোমাদের দিচ্ছি, একদম একই কোশ্চেন, একটু দেখতে আলাদা। আচ্ছা, না না, এটা হোমওয়ার্ক না, এর পরেরটা হোমওয়ার্ক দেবো, আগে এটা করি তারপরে হোমওয়ার্ক দেবো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের যে জেড ইকুয়ালস টু 1 প্লাস আই টেন আলফা, যেখানে আলফার ভ্যালু সবসময় এই রেঞ্জটা খেয়াল করতে হবে, এই রেঞ্জটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তার মানে আলফাটা কোথায় আছে? পাই বাই 2 এর চেয়ে বড় আর পাই এর চেয়ে ছোট, তার মানে এইখানে আছে আলফা।
থার্ড কোয়াড্রেন্টে আমাদের অ্যাঙ্গেলটা আছে। পয়েন্ট আমি বলছি না, পয়েন্টটা কোথায় আছে দেখো, পয়েন্টটা আছে, তাহলে tan আলফার ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। অল সাইন tan মানে পজিটিভ হবে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা আছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের, ঠিক তো। অল সাইন tan cos আলফাটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে tan এর ভ্যালুটা পজিটিভ, তার মানে দুটোই পজিটিভ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা আছে। এইটুকু বোঝা গেল। আচ্ছা, এবার যদি আমরা মড জেড দেখি, মড জেড এর স্কোয়ার হবে 1 প্লাস tan স্কোয়ার আলফা, তার মানে আসবে আমাদের sec স্কোয়ার আলফা। তার মানে মড জেড কি হতে পারে, প্লাস মাইনাস sec আলফা হতে পারে। এবার দেখো sec আলফার ভ্যালু পজিটিভ না নেগেটিভ, জাস্ট খেয়াল করো। আলফাটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে sec আলফা কি হবে, sec মানে cos 1/cos, তার মানে অল সাইন tan cos, তাহলে নেগেটিভ হবে, তাহলে এখানে মাইনাস sec আলফা আমাদের অ্যান্সার হবে। তাহলে মড হচ্ছে এই মডুলাস হচ্ছে মাইনাস sec আলফা, শুধু sec আলফা লিখলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার স্যার হ্যাঁ। আলফা তো π/2 থেকে পায়ের মধ্যে, তাহলে তো সেকেন্ড কোয়াড্রেন্টে। ও ইয়েস ইয়েস, থার্ডে যাচ্ছে কি ঠিক ঠিক ঠিক, আলফাটা থার্ড নয়, এটা cos আর sec সেক্ষেত্রে তো হ্যাঁ হ্যাঁ, না না ঠিকই cos বলেছো, plus আমি 4 থাকে। আমি ফ্লোতে ভুল বলে যাচ্ছিলাম। আমি ওখানে π/2 থেকে আলফা বড়, পাই থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, Second সেকেন্ড like সেকেন্ড কোয়াড্রেন্ট, আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্ট হোক, তাহলে আমাদের ট্যানটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে প্লাস নেগেটিভ, তাহলে আমার জেডটা হয়ে যাবে এইখানে ফোর্থ কোয়াড্রেন্টে জেড হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, নাহলে আমি ভুল পড়িয়ে যেতাম। ওকে, তাহলে আলফাটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, পয়েন্টটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক। তাহলে মড জেড হয়ে গেল মাইনাস সেক আলফা, এখানে কোনো ভুল নেই, কারণ অল সাইন এখানে যেহেতু এখানেও সেক আলফাটা নেগেটিভ, তাহলে এখানে কোনো ভুল নেই। আচ্ছা, এবার আমরা যদি দেখি tan ইনভার্স b/a, তাহলে আমার যেটা আসছে tan আলফা আসছে, তার মানে বেসিক্যালি এই থিটাটা আমার জাস্ট আলফা আসছে, থিটাটা আলফা আসছে। এবার এবার আমার পয়েন্টটা কোথায় আসছে, ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমার নেগেটিভ একটা ভ্যালু চাই, রাইট, কিন্তু আলফাটা তো পজিটিভ, তাহলে নেগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে, পাই বিয়োগ করতে হবে, ঠিক না, যেটা ফর্মুলাটা করলাম হ্যাঁ ফার্স্ট। ইয়েস, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, না অ্যাকচুয়ালি দেখতে গেলে π/2 থিটাটা tan আলফা ইসছে b/a করে তো নেগেটিভ, অ্যাকচুয়ালি নেগেটিভ দেওয়া উচিত, কিন্তু এটা আমরা অন্যভাবে করছি তো সেই জন্য এটা আলফা আসছে। তো অ্যামপ্লিচিউড জেডটা আমাদের আসা উচিত, তাহলে আমি আলফা এখানে পেয়েছি, আমরা এখানে দরকার, তাহলে আলফা মাইনাস পাই এটা হওয়া উচিত আমাদের, বা মাইনাস পাই প্লাস আলফা। সবচেয়ে বড় কথা আমাদেরকে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে আছে, তো আমাকে অ্যাঙ্গেলটাকে ওই কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে, এইটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাকি এবার এটা করার জন্য যা করতে হোক না কেন, এই ফর্মুলার উপরে জোর না দিয়ে আমরা যেটা শেখালাম, এই যে এইগুলো যেটা শেখালাম, এইটার উপরে না জোর দিয়ে তুমি শুধু এইটুকু খেয়াল রাখবে যে কোন কোয়াড্রেন্টে আছে, সেই অনুযায়ী অ্যাঙ্গেলটা আমাকে বানাতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা আমাকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে দেখো ব্যাপারটা, যে আমরা tan ইনভার্স b/a, এটা নেগেটিভ ভ্যালুর জন্য অ্যাঙ্গেলটা আমার নেগেটিভে আসা উচিত, যদি আমি মাইনাস π/2 থেকে প্লাস π/2 মধ্যে আনি, কিন্তু এখানে আলফা নিয়ে এসেছি, এখানে আলফা নিয়ে এসেছি, কারণ এটা tan আলফার সঙ্গে ম্যাচ করে গেল, কিন্তু এটা নেগেটিভ হওয়া উচিত ছিল, তো ওই জিনিসটা আমরা এখানে ব্যালেন্সটা করিনি বলে আমাকে পরে পাই বিয়োগ করে ব্যালেন্সটা করতে হলো। ওই থিওরির সঙ্গে অনেক সময় হয়তো এটা ম্যাচ করবে না, কিন্তু আমাদের ওইটা মাথায় রাখতে হবে যে কোন কোয়াড্রেন্টে আছে, সেই অনুযায়ী আমরা ব্যালেন্স পরে করে নেব, তাহলে আর ভুলটা হবে না। কোয়াড্রেন্টটা যদি সেই প্রথম থেকে আমরা দেখে নিই, তো সেক্ষেত্রে প্রবলেমটা হবে না, হ্যাঁ, কোথায় আছে সেটা পয়েন্টটা। তাহলে হোমওয়ার্ক হিসাবে তোমাদের থাকলো যে z = 1 প্লাস i tan 3π/5, তাহলে এখানে দেখো 3π/5 তোমার π/2 চেয়ে বড় আর পাই এর চেয়ে ছোট, তাহলে একই জিনিস হয়ে গেল, এটা সেম কোশ্চেন, তাহলে একই রকম ভাবে তোমরা এটা করবে,
যেহেতু 3π/5 এখানে ভ্যালু দিয়ে দিয়েছে, সেই জন্য আর বলছে না যে এটা কোন কোয়াড্রেন্টে আছে, এই রকম কোনো রেঞ্জ দিচ্ছে না। এটা তোমাদেরকে নিজে থেকে এটা ভেবে নিতে হবে, রাইট? আলাদা করে এখানে আর বলার অপেক্ষা রাখে না। তো এইটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকলো, এটার অ্যামপ্লিটিউড বের করবে আর মডুলাস বের করবে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা তাহলে তোমাদেরকে মোটামুটি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার একটু থিওরিতে যাই। দেখো, আমরা ভেক্টরের জিনিসটাকে মোটামুটি এর মধ্যে আনতে চাইছি, ভেক্টরের কনসেপ্টটাকে আমরা এখানে একটু হালকা করে আনতে চাইছি। তো যদি ধরো Z1, এটা ধরো Z1, এটা ধরো Z2 আছে, তাহলে এই যে লাইনটা আমি যদি ধরো Z1 থেকে Z2 যোগ করি, তাহলে এই যে লাইনটা পাবো, তাহলে এই লাইনটা বেসিক্যালি পজিটিভ এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটাই হচ্ছে এই লাইনটার, যেটা আমরা বলি তার ট্যানটাকে আমরা বলি স্লোপ, ঠিক না? তো এই স্লোপের সঙ্গে আর্গুমেন্টের একটা সম্পর্ক আছে। তো দেখো এই লাইনটাকে যদি আমরা, তুমি দেখো এইগুলোকে যদি আমরা পয়েন্ট হিসাবে দেখি, হ্যাঁ এটা হচ্ছে ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, তাহলে আমরা এ বি লাইনটার যদি ভেক্টর হিসাবে দেখি, তাহলে এটা হয় ও বি মাইনাস ও এ, ঠিক? এটা নিয়ে কারো ডাউট থাকার কথা নয়। আর ও বি মানে এখানে Z2 পয়েন্টটা, তার মানে এটা হয়ে যাবে Z2 মাইনাস Z1, ঠিক? ওকে, তার মানে বুঝতে হবে এখান থেকে যে আর্গুমেন্ট অফ Z2 মাইনাস Z1 এইটা হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দিস ইজ অ্যাঙ্গেল অফ দ্য লাইন, অ্যাঙ্গেল অফ দ্য লাইন না বলে, বা আচ্ছা স্লোপের আরেকটা কি ছিল জানো, কোনটাকে কি বলে? স্লোপ মানে হচ্ছে আমরা জানি টেন থিটা, তাহলে থিটাটাকে কি বলে? বাংলায় যেমন আনতি বলে, ওটাকে ইংরেজিতে প্রবণতা, হ্যাঁ নতি আনতি, না ইংরেজিতে কি বলে? থিটাটাকে ইংরেজিতে কি বলে? টেন থিটাটাকে স্লোপ বলে, তাহলে থিটাটাকে কি বলে? কেউ একজন কিছু বলছিল। আচ্ছা যাই হোক, অ্যাঙ্গেল অফ দ্য লাইন জয়নিং Z1 and Z2, Z1 and Z2 with positive x-axis, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে, এই আর্গুমেন্টটা হচ্ছে বিশেষ করে এই লাইনটা, তাহলে এই লাইন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর্গুমেন্ট অফ Z2 মাইনাস Z1, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা একদম ভেক্টরের মতো করে তোমরা যদি মনে রাখো, তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এটাকে কেউ আবার ভুল করে এটা করো না যে আর্গুমেন্ট অফ Z2 মাইনাস আর্গুমেন্ট অফ Z1, এটা করলে হবে না, কারণ ওটা বাই এর ক্ষেত্রে হয়, ঠিক না? তো এইটা তোমরা ছবি এঁকেও এটা করতে পারো যদি 1 নম্বরের কোশ্চেন আসে, ঠিক না? অনেক সময় এটা হেল্পফুল হতে পারে। ওকে, আর বিকজ অফ দিস রিজন আর্গুমেন্ট অফ Z2 মাইনাস Z1 ডিভাইডেড বাই Z3 মাইনাস Z1, তাহলে এইটা কি হবে? এইটা হবে বেসিক্যালি এদের আর্গুমেন্ট মাইনাস এদের আর্গুমেন্ট, যেহেতু বিয়োগ হচ্ছে, তাহলে এইটা যদি আমরা এইভাবে ছবিটা আঁকি, Z1টা এটা ধরো Z1, আর হ্যাঁ তাহলে এইটা যদি Z2 হয় আর এটা যদি Z3 হয়, তাহলে Z3 মাইনাস Z1 মানে এই অ্যাঙ্গেলটা, এই লাইনটা, আর Z2 মাইনাস Z1 মানে এই লাইনটা, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স, তার মানে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে আর্গুমেন্ট অফ। আচ্ছা এটাকে আমরা জাস্ট একটা থিটা নাম দিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে জিনিসটা করি, তাহলে জিনিসটা বুঝতে আমাদের খুব সহজ হবে, তাই নয় কি? আচ্ছা, ভেক্টর আইডিয়াটা ভালোই কাজে লাগানো যাচ্ছে, খুব সুন্দরভাবে কমপ্লেক্সে কাজে লাগবে, কারণ কমপ্লেক্স নাম্বার ইজ নাথিং বাট এ পয়েন্ট ইন কোঅর্ডিনেট প্লেন,
সুতরাং আমরা ভেক্টরের আইডিয়াটা এখানে লাগাতেই পারবো। ঠিক আছে, তো যাই হোক, এখানে একটা কোশ্চেন আছে যার আমরা এটা বলার এই কারণেই যে এই কোশ্চেনটা আমরা এই লজিকে আমরা ওটা কোশ্চেনটা করব। ঠিক আছে, তো কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার আমাদের 4 আজকের কোশ্চেন, যে দ্য লোকাস অফ আর্গুমেন্ট z-1 by z+1 is π/4। হ্যাঁ, তাহলে এই z এর লোকাসটা কি হবে? π/4ও থাকতে পারে, π/2ও থাকতে পারে, বা যে কোনো অ্যাঙ্গেলই থাকুক না কেন। তাহলে কি হবে? তাহলে দেখো এই জিনিসটাকে তোমরা দেখো অনেকটা সেম না? এখানে দেখো z1 আর z1 সেম, তার মানে এখানে জেডটা সেম। তাহলে এখানে দেখো জিনিসটা কি হচ্ছে, আমরা যদি ছবি আঁকি, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে -1, আর জেড সামহোয়ার কোথাও একটা জেড আছে, ধরো এটা জেড। ঠিক আছে, তাহলে এই যে আর্গুমেন্ট জিনিসটা বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে? বেসিক্যালি জেডটা যদি মাঝে থাকে, এদিকে 1 এদিকে -1, তাহলে মাঝের অ্যাঙ্গেলটাকে বোঝাবে, ঠিক না? তার মানে এটাকে যদি আমরা যোগ করি, এটা যদি যোগ করি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে π/4, ঠিক কি না? তাহলে এইরকম কত রকম জেড, মানে কতগুলো জেড থাকতে পারে যাতে এই অ্যাঙ্গেলটা সবসময় π/4 হবে। তো তোমরা যদি একটা থিওরি ছোটবেলায় আমরা পড়েছিলাম যে এটা যদি সার্কেল হয়, হ্যাঁ, এটা যদি সার্কেল হয় আর এখানে যদি দুটো পয়েন্ট থাকে, তাহলে এই দুটো পয়েন্টকে করে যে কোনো অ্যাঙ্গেল যদি আমি আঁকি, এই সবসময় অ্যাঙ্গেলটা সেম হয় না? বৃত্তস্থ কোণ, হ্যাঁ, থিওরাম একটা ছিল, থিওরেম 9-10 ছিল সম্ভবত, ক্লাস 10 ছিল। তাহলে তুমি যদি এইটাকে পয়েন্ট করে, হ্যাঁ, আর এইটাকে যদি একটা সার্কেল ড্র করো, সার্কেল যদি ড্র করো, তাহলে আমরা বলতে পারবো না যে এই সার্কেলের উপরে যে কোনো পয়েন্টের জন্য এই অ্যাঙ্গেলটা সবসময় সেম থাকবে? এটা যদি π/4 হয় তো এটাও π/4 হবে। তার মানে এই যে জেড আমরা এই সার্কেলের উপরে তাহলে লাই করবে, ইয়েস অর নো? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি দ্য লোকাস ইজ এ সার্কেল। বোঝা গেল? এইটুকু নিয়ে কোনো ডাউট আছে কারো? বলবে, একটু রেসপন্স দেবে, কারণ এইভাবে হয়তো তোমরা কোনোদিন ভাবোনি ব্যাপারটা, ঠিক না? আরো অন্যভাবে অঙ্কটা করা যায়, হ্যাঁ, হ্যাঁ, জেডটাকে তোমরা ওই x+iy ধরে তোমরা এটা করতে পারো, বাট এইভাবে জিনিসটাকে ভাবাটা, যে জিওমেট্রি দিয়ে ভেবে অঙ্কটা করা, এটা একটা নতুন ধারণা আর কি। আচ্ছা, আর যদি π/2 থাকে এই অ্যাঙ্গেলটা, যদি π/2 থাকে তাহলে মজাই মজা। তার কারণ আমি তোমাকে বলে দিই, যে π/2 যদি হয়, আমরা কোশ্চেন নাম্বার 5 বলছি যে ফাইন্ড দ্য লোকাস, মানে অ্যাকচুয়ালি ধরো লোকাসটাই বের করতে বলছে। π/2 যদি হয়, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কখন π/2 হয়? যখন এইটা ব্যাস হয়, রাইট? ব্যাস হয়। তার মানে বুঝতে হবে যে এই যে সার্কেলটা আছে, এই যে সার্কেলটা হবে, তাহলে একটা পয়েন্ট -1, একটা পয়েন্ট +1, এবং এইটা হচ্ছে ব্যাস। তার মানে বুঝতে হবে এইটা তাহলে কোন সার্কেল দেবে? এইটা আমাদের সার্কেল দেবে ইউনিট সার্কেল। তার এই এই ডিসটেন্সটা কত? রেডিয়াসটা হয়ে যাচ্ছে 1, আর সেন্টারটা হয়ে যাচ্ছে এদের মিডল পয়েন্ট যেটা 0। তাহলে এটা হয়ে যাবে দ্য লোকাস ইজ mod z² ইজ ইকুয়ালস টু 1। বোঝা গেল? দিস ইজ দ্য লোকাস। কোনো রকমের মানে কিছু করতে হলো, কোনো ক্যালকুলেশনই লাগলো না, আমরা ডাইরেক্ট এটা আমরা বলতে পারলাম বিকজ অফ দিস জিওমেট্রিক আইডিয়া। সাইন্তন ঠিক আছে তো? হ্যাঁ, π/2 থাকলে বোঝা যাচ্ছে। হুম, ঠিক আছে, ব্যস্ত থাকছে। আচ্ছা, তো আজকে বোধহয় 4:30 বেজে গেল, আমরা মনে হয় এখানে থেমে গেলে আজকে বোধহয় ভালো। আমি তো কোনো কোশ্চেন করছিলে? হ্যাঁ, কারো কোশ্চেন থাকলে বলো, আমরা কিছুক্ষণ কোশ্চেন্স নিয়ে তারপরে স্টপ করব।
অর্মিতা দি কোশ্চেন করছিল কোনো? না, আমি বললাম যে আজকে এই যে লাস্ট যে প্রবলেমটা করলাম সেটা মানে অন্য কনসেপ্টে করলাম, এটা বেশ ভালো লাগলো। আগে হ্যাঁ তো আমরা tan হ্যাঁ ইনভার্স। একদম একদম হুম একদম সেই আমরা আগে যেগুলো করতাম সেই এক্স প্লাস আই পুট করে ট্যান ইনভার্স দিয়ে যেগুলো। হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটাও বেশ আরো। হুম নতুন কনসেপ্ট একটু। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ, আর যারা যারা দেখছো ইউটিউবে তাদেরকে রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। আর আর কি লাইক কমেন্ট এগুলো তো বলতে হবে না, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। পারলে চ্যানেলটা শেয়ার করো। হ্যাঁ হুম, ঠিক আছে তাহলে। হ্যাঁ স্যার, ওকে, আবার বাই। মঙ্গলবার ক্লাস। থ্যাংক ইউ। হুম হুম।